ছোটবেলায় রূপকথার গল্প পড়তে পড়তে আমরা সবাই হারিয়ে যেতাম কল্পনার রাজ্যে। রূপকথার গল্প পড়তে কে না ভালোবাসে। সেই প্রাচীন কাল থেকে সারা পৃথিবীতেই প্রচলিত আছে বহু ফেয়ারি টেলস বা রূপকথা। তার মাঝে কিছু গল্প সমানভাবে জনপ্রিয় পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তে, যে গল্পগুলো শতাব্দীর পর শতাব্দী জয় করে চলেছে মানুষের মন। আজ শুনবো রাশিয়ার একটি উপকথা, জাদুকরি ভাসিলিসার কথা। এক চাষি বীজ বুনল, ফসল হলো আশ্চর্য, ঘরে তোলাই দায়, আটি তুলে ঝাড়াই মারাই করে ভরভরন্ত গোলায় তুলল। গোলায় তুলে চাষি ভাবলো সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটবে এবার। এদিকে এক ইঁদুর আর এক চড়াই শুরু করলো চাষির গোলায় যাতায়াত। দিনে 12-5 করে আসে, পেট পুড়ে খেয়ে চলে যায়। ইঁদুর যায় তার গর্তে আর চড়াই তার বাসায়। এমনি করেই মিলিয়ে মিশে 3 বছর কাটলো। গোলায় সব দানা শেষ হলো, রইল কিছুটা খুঁতকুড়ো। ইঁদুর দেখে ভাড়ার তো শেষ হয়, চড়াইটার উপর বাটপারি করে একলাই বাকিটুকু দখল করে নেব। এই ভেবে মেঝেতে শীত কেটে বাকি সব দানা মাটির নিচে জমা করলো ইঁদুর। সকালে চড়াই গোলায় খেতে এসে দেখে একটা দানাও পড়ে নেই। বেচারা খিদে নিয়েই ফিরে গেল। ভাবলো হতভাগা ইঁদুরটা আমায় ঠকিয়েছে, গিয়ে এবার পশুরাজ সিংহের কাছে নালিশ করি, পশুরাজ নিশ্চয়ই এর ন্যায় বিচার করবেন। এই ভেবে চড়াই উড়ে চলল সিংহের কাছে। পশুরাজের কাছে গিয়ে চড়াই কুর্নিশ করে বলল, সিংহ মশাই, আপনি পশুরাজ, আমি আপনার এক পশু দেতো ইঁদুরের সঙ্গে ছিলাম। গত 3 বছর ধরে একই গোলা থেকে আমরা খেয়েছি, কোনোদিন ঝগড়া বিবাদ করিনি, কিন্তু খাবার ফুরিয়ে আসতেই ইঁদুর আমায় ভারী ঠকিয়েছে। গোলার মেঝে শীত কেটে বাকি দানাগুলো সব মাটির নিচে চালান করে দিয়েছে। আমি উপোস করে মরছি। ন্যায্য মতে আপনি বিচার করে দিন, আর যদি বিচার না করেন তবে আমি আমাদের রাজা ঈগল মহারাজের কাছে আর্জি জানাবো। সিংহ বলল, তাই যা বাপু, যা পারিস করে নে। চড়াই গিয়ে কুর্নিশ করলে ঈগলের কাছে। ইঁদুর কি রকম ঠকিয়েছে আর পশুরাজই বা কেমন একচক্ষমি করলেন, সেসব কথা ঈগল মহারাজকে খুলে বলল। শুনে ঈগল মহারাজ রেগে লাল, তক্ষুনি সিংহের কাছে দূতের হাতে খবর পাঠালো, কাল অমুক সময় অমুক মাঠে তোমার সব জন্তু জানোয়ার নিয়ে হাজির থেকো। আমিও আমার পাখির দল জুটিয়ে তৈরি থাকবো, যুদ্ধ হবে। পশুরাজ সিংহ তাই ঢেঁড়া দিলে পশুদের ডাক পড়ল যুদ্ধে। জুটলো তারা কাতারে কাতারে, কিন্তু যেই ওরা খোলা মাঠে এসেছে অমনি যত ডানাওয়ালা সৈন্য নিয়ে মেঘের মতো ওদের ওপর ঝাঁপিয়ে পড়ল ঈগল। 3 ঘন্টা 3 মিনিট ধরে যুদ্ধ চলল। জিত হলো ঈগল মহারাজের। সারা মাঠ ভরে উঠল পশুদের লাশে। ঈগল তখন পাখিদের বাড়ি পাঠিয়ে নিজে চলে গেল এক গহীন বনে। বসলো এক মস্ত ওক গাছের মাথায়, সারা গায়ে জখম। ভাবতে লাগলো কি করে আবার আগের শক্তি ফিরে পাওয়া যায়। এসব অনেক পুরাকালের কথা। সেই সময় একলা একলা বাস করত এক সওদাগর আর তার বউ। তাদের একটিও ছেলে মেয়ে ছিল না। সকালে উঠে সওদাগর তার বউকে বলল, গিন্নি, বড় খারাপ স্বপ্ন দেখেছি। এক মস্ত পাখি এসেছে আমাদের কাছে, আস্ত ষাঁড় গিলে খায়, পুরো গামলা চুমুক দেয়। তার হাত থেকে আর রেহাই নেই, না খাইয়ে উপায় নেই। যাই, বনের মধ্যে গিয়ে খানিকটা ঘুরে আসি।
সওদাগর বন্দুক নিয়ে বনে চলে গেল। বনে বনে সে ঘুরলে অনেকক্ষণ, নাকি অল্পক্ষণ। শেষকালে সেই ওক গাছটার কাছে সে এলো। দেখে একটা ঈগল বন্দুক তুলে গুলি করতে যাবে। সেই সময় হঠাৎ মানুষের ভাষায় কথা বলে উঠল পাখি। মেরো না ভালো মানুষের পো, আমায় মেরে তোমার কোনো লাভ হবে না। তার চেয়ে আমায় বাড়ি নিয়ে চলো, 3 বছর 3 মাস 3 দিন আমায় খাইও। তোমার ওখানে সেরে উঠি, আমার ডানায় পালক গজাক, গায়ে জোর ফিরুক, তখন আমি তোমাদের উপকারের ঋণ শোধ করে দেব। ঈগল আবার কি দেবে এই ভেবে সওদাগর আবার বন্দুক তুলল। ঈগল ফের সেই কথা বলে। আবার সওদাগর বন্দুক তুলল, বারবার 3 বার। ঈগল ফের বলল, মেরো না ভালো মানুষের পো, 3 বছর 3 দিন 3 মাস আমায় খাইয়ে দাইয়ে তোমার বাড়িতে রাখো, সেরে উঠি, ডানায় পালক গজাক, গায়ে জোর হোক, তোমার সব উপকার শোধ করে দেব। দয়া হলো সওদাগরের। ঈগলকে বয়ে নিয়ে এলো বাড়িতে। বাড়ি এসেই সওদাগর তক্ষুনি একটা ষাঁড় মেরে 1 গামলা ভর্তি মধুর শরবত করে রাখলো। ভাবলো এতে ঈগলটার বেশ কিছুদিন চলে যাবে। ঈগল কিন্তু এক গ্রাসেই সব শেষ করে দিল। অনাহত অতিথি নিয়ে খুব বিপদ হলো সওদাগরের। একেবারে নিঃসম্বল হয়ে পড়ল সে। তাই দেখে ঈগল সওদাগরকে বলল, শোনো কর্তা, খোলা মাঠটায় চলে যাও, দেখবে সেখানে আহত নিহত অনেক পশু পড়ে আছে। জন্তুগুলোর ছাল ছাড়িয়ে দামি ফার নিয়ে শহরে বেচে এসো, প্রচুর টাকা হবে। সেই টাকায় আমি খেয়ে তুমি খেয়েও বাকি থাকবে। সওদাগর খোলা মাঠে গিয়ে দেখে সত্যি আহত নিহত অনেক পশু পড়ে আছে। তা থেকে দামি দামি চামড়া ছাড়িয়ে শহরে ফার বেচে সওদাগর সত্যিই অনেক টাকা পেল। 1 বছর কেটে গেল। ঈগল সওদাগরকে বলল, যেখানে বড় বড় ওক গাছ আছে সেইখানে আমাকে নিয়ে চলো। সওদাগর গাড়িতে ঘোড়া জুতলো। তারপর ঈগলকে নিয়ে গেল বড় বড় ওক গাছগুলোর কাছে। ঈগল মেঘের চেয়েও উঁচুতে উড়ে গেল। তারপর শো করে নেমে এসে যত জোরে সম্ভব তার বুক দিয়ে একটা ওক গাছে মারলো ধাক্কা। গাছ 2 টুকরো হয়ে গেল। ঈগল বলল, না সওদাগর, এখনো আমার আগের শক্তি ফিরে পাইনি, আরো পুরো 1 বছর আমায় খাওয়াতে হবে। 2য় বছরও কেটে গেল। ঈগল আবার কালো মেঘের মাথার ওপর উড়ে গেল। তারপর শো করে নেমে এসে ধাক্কা মারলো গাছে। কয়েক টুকরো হয়ে ভেঙে পড়লো গাছ। আরো 1 বছর খাওয়াতে হবে সওদাগর, ভালো মানুষের পো, আগের শক্তি এখনো আসেনি আমার গায়ে। এইভাবে 3 বছর 3 মাস 3 দিন কেটে যেতেই ঈগল সওদাগরকে বলল, আবার আমাকে সেই বড় বড় ওক গাছের কাছে নিয়ে চলো। সওদাগর ঈগলকে ওক গাছগুলোর কাছে নিয়ে গেল। এবার ঈগল আগের চেয়েও উঁচুতে উড়ে গেল। তারপর সবচেয়ে বড় ওক গাছটার গায়ে মারলো এক প্রচন্ড ধাক্কা। গাছটা গোড়া থেকে আগা পর্যন্ত টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল। কেঁপে উঠল সারা বন। ঈগল বলল, অনেক ধন্যবাদ তোমায় সওদাগর, ভালো মানুষের পো, এবার আমি আগের শক্তি ফিরে পেয়েছি। ঘোড়া ছেড়ে আমার পিঠে চড়ে বসো, আমার বাড়ি নিয়ে গিয়ে তোমার সব উপকারের শোধ দেব। সওদাগর ঈগলের পিঠে চড়ে বসলো। ঈগল নীল সমুদ্রের ওপর দিয়ে উঠে গেল একেবারে উঁচুতে। বলল, নীল সমুদ্রটা একবার দেখো তো কত বড়। সওদাগর উত্তর দিল, একটা বড় চাকার মতো। তখন মৃত্যু ভয় দেখাবার জন্য সওদাগরকে পিঠ থেকে ফেলে দিল ঈগল, কিন্তু সমুদ্রে পড়বার আগেই ঈগল তাকে ধরে ফেলল। তারপর আরো উঁচুতে উঠে গেল। এবার নীল সমুদ্রের দিকে তাকিয়ে বলো তো কত বড়।
মুরগির ডিমের মতো। ঈগল আবার এক ঝাঁকুনি দিয়ে সওদাগরকে ফেলে দিল। তারপর সমুদ্রে পড়বার আগেই ধরে নিয়ে আরো উঁচুতে উড়ে চলল। এবার দেখো তো নীল সমুদ্র কত বড়, একেবারে দোপাটির বিচির মতো। এবার তৃতীয়বার ঈগল এক ঝাঁকুনি দিয়ে সওদাগরকে ফেলে দিল একেবারে সেই আকাশ থেকে, কিন্তু এবারেও সমুদ্রে পড়ে যাওয়ার আগেই ধরে ফেলল। বলল, কি সওদাগর, ভালো মানুষের পো, এবার বুঝেছো মৃত্যু ভয় কাকে বলে? সওদাগর উত্তর দিল, বুঝেছি, মনে হয়েছিল এই শেষ। আমার দিকে যখন বন্দুক তুলে তাক করেছিলে আমারও তাই মনে হয়েছিল। ঈগল সওদাগরকে নিয়ে সমুদ্র পেরিয়ে সোজা উড়ে গেল তামার রাজ্যে। ঈগল বলল, এখানে আমার বড় বোন থাকে, আমরা তার অতিথি হব। ও যখন উপহার দিতে চাইবে কিছু নিও না যেন, কেবল তামার কৌটো চাইবে। এই বলে ঈগল নেমে সোঁদা মাটিতে আছাড় খেতেই একটা সুন্দর তরুণ হয়ে গেল। মস্ত একটা আঙিনা পেরিয়ে চলছে ওরা। বোন ওদের দেখতে পেয়ে ভারী খুশি হয়ে স্বাগত জানালো। ভাই আমার, সোনা আমার, তুই বেঁচে আছিস? কোথা থেকে এলি? 3 বছর তোকে দেখিনি, ভেবেছিলাম বুঝি মরেই গেছিস। কি তোকে খেতে দিই, কি দিয়ে যে আপ্যায়ন করি। আমায় শুধিও না দিদি, আমায় জিজ্ঞাসা করো না, আমি তো বাড়ির লোক। এই লোকটিকে জিজ্ঞেস করো, একে শুধু। আমাকে 3 বছর খাইয়েছে দাইয়েছে, উপসে রাখেনি। মেয়েটি ওদের এক নকশি জাজিম ঢাকা ওক কাঠের টেবিলে বসালে, খাওয়ালে, আপ্যায়ন করলে। তারপর রত্নভাণ্ডারে নিয়ে গিয়ে তার অগুন্তি ধনসম্পদ দেখিয়ে সওদাগরকে বলল, এই নাও তোমার সোনা রূপো মণিমাণিক্য, যত নেবে নাও। সওদাগর বলল, সোনা চাই না, রূপো চাই না, মণিমাণিক্যও চাই না, আমায় কেবল তামার কৌটোটি দিও। যতই করো সেটি হচ্ছে না। বাঁদরের গলায় কি মুক্তোর হার দেওয়া যায়? বোনের কথা শুনে ভাই খুব রেগে উঠল। তাই সে আবার ঈগল হয়ে সওদাগরকে পিঠে নিয়ে উড়ে গেল। দিদি চেঁচিয়ে ডাকতে লাগলো, ভাই আমার, সোনা আমার, ফিরে আয়, না হয় তামার কৌটোই দেব, আপত্তি করব না, ফিরে আয় ভাই। এখন আর হয় না দিদি, দেরি হয়ে গেছে। এই বলে ঈগল আকাশের ভিতর দিয়ে উড়ে চলল। ঈগল বলল, দেখো তো সওদাগর, ভালো মানুষের পো, কি দেখছো সামনে, কি দেখছো পিছনে? চারিদিক দেখে সওদাগর বলে, পিছনে জ্বলন্ত আগুন আর সামনে ফুটন্ত ফুল। তার মানে তামার রাজ্য পুড়ে যাচ্ছে আর রূপোর রাজ্যে ফুল ফুটছে। রূপোর রাজ্যে থাকে আমার মেজ বোন, আমরা এবার তার অতিথি হব। সে যখন উপহার দিতে চাইবে আর কিছু নিও না, শুধু ওই রূপোর কৌটোটা চাইবে। পৌঁছলো ঈগল। সোঁদা মাটিতে আছাড় খেতেই আবার একটি সুন্দর তরুণ হয়ে গেল। মেজ বোন বলল, ভাই আমার, সোনা আমার, কোত্থেকে এলি? কোথায় ছিলি এতদিন? আসিসনি কেন? কি দিয়ে তোর আপ্যায়ন করি বলতো? আমায় জিজ্ঞেস করো না দিদি, আমায় শুধিও না, আমি তো বাড়ির লোক। এই ভালো মানুষের পোকে জিজ্ঞেস করো, এর আপ্যায়ন করো। আমায় পুরো 3 বছর এ খাইয়েছে দাইয়েছে, উপসে রাখেনি। মেজ বোন ওদের নকশি কাটা জাজিম ঢাকা উক্কাটের টেবিলে বসালে, খাওয়ালে, আপ্যায়ন করলে। তারপর রত্নভাণ্ডারে নিয়ে গিয়ে বললে, এই রইল সোনা রূপো মণি মাণিক্য, যত খুশি স্বাদ মিটিয়ে নাও। সওদাগর বললে, আমার সোনা চাই না, রূপো চাই না, মণিমাণিক্য চাই না, আমায় কেবল ওই রূপোর কৌটোটি দাও। না ভালো মানুষের পো, সেটি হচ্ছে না, ও কৌটো তোমার গলায় থেকে মরবে। বোনের কথায় ভারী রাগ হয়ে গেল ভাইয়ের। তাই সে আবার পাখি হয়ে সওদাগরকে পিঠে চাপিয়ে উড়ে গেল। ফিরে আয় ভাই, ফিরে আয়, না হয় কৌটোই দেব, আপত্তি করব না।
আর হয় না দিদি, দেরি হয়ে গেছে। ঈগল আবার উড়ে চলল আকাশে। চেয়ে দেখো সওদাগর, ভালো মানুষের পো, কি দেখছো সামনে, কি দেখছো পেছনে? পিছনে জ্বলন্ত আগুন আর সামনে ফুটন্ত ফুল। তার মানে রূপোর রাজ্য পুড়ে যাচ্ছে, আর আমার সবচেয়ে ছোট বোনের সোনার রাজ্যে ফুল ফুটছে। এবার আমরা ওর অতিথি হব। সে যখন উপহার দিতে চাইবে, কিচ্ছু নিও না, শুধু তার সোনার কৌটোটা চাইবে। উঠতে উঠতে সোনার রাজ্যে পৌঁছলো ঈগল। আবার সেই সুন্দর তরুণ হয়ে গেল। ছোট বোন বলল, ভাই আমার, সোনা আমার, কোত্থেকে এলি? কোথায় ছিলি এতদিন? আসিসনি কেন? কি তোকে দিই, কি দিয়ে যে আপ্যায়ন করি? আমায় জিজ্ঞেস করো না দিদি, আমায় আপ্যায়ন করো না, আমি তো তোমার বাড়ির লোক। জিজ্ঞেস করো এই সওদাগরকে, ওই আমায় 3 বছর খাইয়েছে দাইয়েছে, উপসে রাখেনি। নকশি জাজিম ঢাকা উক্কাটের টেবিলে বসিয়ে মেয়েটি ওদের খাওয়ালে। তারপর রত্ন ভাণ্ডারে নিয়ে গিয়ে সওদাগরকে সোনা রূপো মণি মাণিক্য সব দিতে চাইলে। সওদাগর বললে, কিচ্ছু চাই না আমার, কেবল ওই সোনার কৌটোটি দাও। বোন বলল, এই নাও, ভাগ্য ফিরুক তোমার। তুমি আমার ভাইকে 3 বছর খাইয়েছো দাইয়েছো, উপসে রাখনি। আমার ভাইয়ের জন্য তোমায় না দিতে পারি এমন কিছুই নেই। তাই সোনার রাজ্যে দিন কাটালো সওদাগর। ভোজ খেলো। শেষে একদিন বিদায় নেবার সময় এলো। ঈগল বলল, বিদায় বন্ধু, ত্রুটির কথা ভুলে যেও, আর মনে রেখো বাড়ি না পৌঁছানো পর্যন্ত কৌটোটা কিন্তু খবরদার খুলবে না। সওদাগর বাড়ির দিকে রওনা হলো। অনেক দিন গেল, অনেক দিন নাকি অল্প দিন। ক্লান্ত হয়ে সওদাগর ভাবলো একটু জিরিয়ে নেওয়া যাক। থামলো সে এক বিভুই মাঠে, রাজা অদীক্ষিত ললাটের রাজ্যে। সোনার কৌটোর দিকে চেয়ে চেয়ে দেখে আর ভাবে, কিন্তু শেষ পর্যন্ত সওদাগর আর পারল না। খুলে ফেললো কৌটো। কৌটো খোলা মাত্রই দেখে কোথা থেকে জেগে উঠলো এক মস্ত রাজপুরী। কত তার সাজসজ্জা, লোকজন দাস দাসী গিজগিজ করছে। আজ্ঞা করুন হুজুর, হুকুম করুন। সওদাগর খেলো দেলো, বিছানায় গা এলালো। রাজা অদীক্ষিত ললাট দেখে তার রাজ্যে এক মস্ত রাজপুরী। দূতকে বললে, যাও তো দেখে এসো তো, কোন শয়তান আমার রাজ্যে আমার অনুমতি ছাড়া প্রাসাদ তুলেছে। ভালোই ভালোই এক্ষুনি যেন রাজ্য ছেড়ে চলে যায়। এই শাসানি শুনে সওদাগর ভাবতে লাগলো, কি করে আবার এই রাজপুরীকে কৌটোর ভেতর ঢোকানো যায়। ভেবে ভেবেও কোনো উপায় বের করতে পারল না। দূতকে বলল, খুশি হয়ে যেতে রাজি, কিন্তু কি করে যে যাব সেটাই জানি না। দূত ফিরে গিয়ে রাজাকে সব কথা জানালো। রাজা বললে, ওর বাড়িতে অজানা যেটি আছে সেটি আমায় দিক, তবে আমি প্রাসাদটা আবার সোনায় পুড়ে দেব। সওদাগর কি আর করে, প্রতিজ্ঞা করলো বাড়িতে তার অজানা যা আছে সেটি দেবে রাজাকে। রাজা অদীক্ষিত ললাট তক্ষুনি প্রাসাদটা মুড়ে কৌটোয় ঢুকিয়ে দিল। সওদাগর কৌটো নিয়ে রওনা হলো বাড়ি মুখ। গেল অনেক দিন নাকি অল্প দিন, এলো বাড়িতে। বউ বলল, এসো গো, ঘরে এসো। কোথায় ছিলে? যেখানে ছিলাম, এখন তো আর নেই। তুমি যখন বাড়িতে ছিলে না, ভগবান তখন একটি খোকা দিয়েছেন আমাদের। এটাই তাহলে আমার অজানা জিনিস, মনে মনে ভাবলো সওদাগর। দুঃখ হলো তার, শোক হলো। বউ বলল, তোমার কি হয়েছে, নাকি বাড়িতে মন টিকছে না? সওদাগর বলল, না না, সে কথা নয়। তারপর সব ঘটনা খুলে বলল বউকে। ওরা তখন খুব দুঃখ করে কাঁদতে লাগলো, কিন্তু চিরকাল তো আর কেউ কাঁদে না। সওদাগর তাই সোনার কৌটো খুলল। দেখতে দেখতে তৈরি হয়ে গেল একটা মস্ত জমকালো রাজপুরী। তার কত সাজসজ্জা, স্ত্রী পুত্র নিয়ে
সদাগর মনে সুখে সেখানে থাকে। ধন তাদের উপচে ওঠে। 10 বছর পেরিয়ে গেল। রূপবান বুদ্ধিমান হয়ে বেড়ে উঠল সওদাগর পুত্র। যেমনি তার রূপ তেমনি তার গুণ। একদিন মনমরা হয়ে ঘুম ভাঙলো ছেলেটির। বাবাকে বলল, রাজা অদীক্ষিত ললাট আমায় স্বপ্নে দেখা দিয়েছে বাবা। বলেছে তার কাছে যেতে। অনেক দিন থেকে নাকি অপেক্ষা করে আছে, আর চলে না। চোখের জল ফেললে বাবা মা। তারপর আশীর্বাদ করে ছেলেকে দূর দেশে পাঠিয়ে দিলে। যায় সে সড়ক বেয়ে, পথ উজিয়ে, শূন্যি কান্তার স্তেপের প্রান্তর পেরিয়ে এলো এক গহন বনে। জন নেই, প্রাণী নেই, কেবল একটেরে একটি কুঁড়ে। বনের দিকে মুখ, আর সওদাগর পুত্র ইভানের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। কুঁড়ে ঘর, ও কুঁড়ে ঘর, বনের দিকে পিঠ ফিরিয়ে আমার দিকে মুখ করে দাঁড়াও। কুঁড়ে ঘর ইভানের কথা মতো বনের দিকে পিঠ ফিরিয়ে ঘুরে দাঁড়ালো। সওদাগর পুত্র ইভান ভেতরে ঢুকে দেখে খ্যাংরা কাটি পা বাবা ইয়াগা ডাইনি শুয়ে। ইভানকে দেখে ডাইনি বলল, ঋষি মানুষ যে, না শুনেছি কানে, না হেরেছি নয়নে, আজ দেখি আপনা থেকেই হাজির। কোথা থেকে আসছো কুমার? কোন পথ ধরেছ? ধিক তোকে বুড়ি ডাইনি, অতিথির জন্য খাবার নেই দাবার নেই, শুরু করেছিস জেরা। বাবা ইয়াগা টেবিল সাজিয়ে খাবার দিলে দাবার দিলে, ভোজন শেষে শুইয়ে দিলে। ভোর হতেই জাগিয়ে তুলে জিজ্ঞাসাবাদ শুরু করলো। সওদাগর পুত্র ইভান আদ্যপান্ত সব জিজ্ঞেস করলো। বলো দিদিমা, রাজা অদীক্ষিত ললাটের কাছে যাব কি করে? ভাগ্যে পথে এসেছিলে, সাক্ষাৎ জমের হাতে পড়তে। রাজার কাছে এতদিন যাওনি বলে সে ভীষণ রেগে আছে। শোনো বলি, এই পথ ধরে যাও। পুকুর পাবে, গাছের আড়ালে লুকিয়ে থেকো। উড়ে আসবে 3টি কপোত, 3 সুন্দরী রাজার 3 মেয়ে। এসে তারা ডানা খুলে রেখে পোশাক ছেড়ে পুকুরে নাইবে। একজনের ডানায় দাগ ফুটকি, সুযোগ বুঝে সেই ডানা জোড়াটি ছিনিয়ে নিও। তারপর যতক্ষণ না তোমায় বিয়ে করতে সে রাজি হয়, কিছুতেই ফেরত দিও না। ব্যাস, সব ঠিক হয়ে যাবে। বাবা ইয়াগার কাছ থেকে বিদায় নিয়ে ইভান তার কথা মতো পথ ধরে চলতে লাগলো। হাঁটতে হাঁটতে এলো সেই পুকুরটার কাছে। লুকিয়ে রইল একটা ঝাঁকড়া গাছের আড়ালে। কিছুক্ষণ পরে 3টি কপোত উড়ে এসে নামলো। একজনের ডানায় দাগ ফুটকি। মাটিতে আছাড় খেতেই 3টি সুন্দরী মেয়ে হয়ে গেল তারা। ডানা খুলে জামা ছেড়ে তারা নাইতে নামলো। ইভান ওদিকে ওত পেতেছিল। চুপি চুপি গুটি গুটি এগিয়ে দাগ ফুটকি ডানা জোড়া চুরি করে নিল। দেখি কি হয়। সুন্দরীরা স্নান সেরে জল ছেড়ে উঠে এলো পারে। জামা কাপড় পরে ডানা লাগিয়ে কপোত হয়ে উড়ে চলে গেল দুজন। কিন্তু বাকি একজন পড়ে রইল। খুঁজতে লাগলো হারানো ডানা। খুঁজে খুঁজে আর বলে, সারা দাও গো, বলো কে আমার ডানা নিয়েছো? যদি বুড়ো হও তবে তোমায় বাবা বলবো, যদি মাঝবয়সী হও তবে তোমায় কাকা বলবো, কিন্তু যদি রূপবান কুমার হও তবে সে হবে আমার স্বামী। এই শুনে গাছের পিছন থেকে বেরিয়ে এলো সওদাগর পুত্র ইভান। এই নাও তোমার ডানা। বলো কুমার, বাগদত্ত বর আমার, তোমার কি কুল কি গোত্র, কোথায় চলেছ? সওদাগর পুত্র ইভান আমি, চলেছি তোমার বাবার রাজ্য অদীক্ষিত ললাটের কাছে। আমার নাম জাদুকরী ভাসিলিসা। জাদুকরী ভাসিলিসা ছিল বাবার সবচেয়ে আদরের কন্যা। যেমন তার রূপ তেমনি তার গুণ, তেমনি তার বুদ্ধি। ভাসিলিসা ইভানকে রাজা অদীক্ষিত ললাটের দেশে যাবার পথ বলে দিয়ে নিজে কপোত হয়ে অন্য বনেদের পিছনে উড়ে উড়ে চলে গেল। ইভান রাজার প্রাসাদে পৌঁছলে রাজা তাকে লাগালো রান্নাঘরের কাজে, কাঠ কাটতে জল তুলতে। রান্নাঘরের বাবুর্চি কেলে ভুষো কিন্তু ইভানকে দু চক্ষে দেখতে পারত না।
রাজার কাছে গিয়ে বানিয়ে বানিয়ে ইভানের নামে লাগাতে শুরু করলো সে। হুজুর মহারাজ, ওই সওদাগর পুত্র ইভানটা বড়াই করে সে নাকি এক রাত্রে বনের মধ্যে গহন বনে গিয়ে কাঠ কেটে কাঠ গাদা করে শিকড় উপড়িয়ে জমি চষে বীজ বুনে গম কেটে ঝেড়ে বেছে পিষে আপনার সকালে খাওয়ার জন্য পিঠে তৈরি করে দিতে পারে। রাজা বললে, ডেকে আনো ওকে। এলো ইভান। রাজা বললেন, শুনছি তুমি নাকি খুব বড়াই করো। এক রাতের মধ্যে তুমি গহন বনে গিয়ে কাঠ কেটে গাদা করে শিকড় উপড়িয়ে জমি চাষ করে বীজ বুনে গম কেটে ঝেড়ে বেছে পিষে আমাদের সকালে খাবারের মতো পিঠে তৈরি করে দিতে পারো। বেশ, কাল সকালের মধ্যেই করে দেখাও। সওদাগর পুত্র ইভান যতই অস্বীকার করুক কোনো লাভ হলো না। হুকুম হয়ে গেছে, মানতেই হবে। মাথা নিচু করে সে ফিরল রাজার কাছে। রাজার মেয়ে জাদুকরি ভাসিলিসা তাকে দেখে বলল, এত দুঃখ কেন তোমার? তোমায় বলে কি হবে? তুমি তো আর উপায় করতে পারবে না। বলা যায় না, হয়তো পারবো। ইভান তখন ভাসিলিসাকে সব বলল। রাজা অদীক্ষিত ললাট তাকে কি কাজ করতে দিয়েছে। ধুস, এটা আবার কাজ নাকি? এ তো ছেলে খেলা। আসল কাজ পরে আসছে, ঘুমোতে যাও। রাত পোয়ালে বুদ্ধি খোলে, কাল সকালের মধ্যে সবই ঠিক হয়ে যাবে। ঠিক রাত দুপোহর হতেই ভাসিলিসা প্রাসাদের রাঙা অলিন্দে দাঁড়ালো। জোর গলায় ডাক পাঠালো। 1 মিনিটের মধ্যে চারিদিক থেকে ভিড় করে এলো মজুর, লোকে লোকারণ্য। কেউ গাছ কাটে, কেউ মাটি খুঁড়ে শিকড় প্রায়, কেউ জমি চাষে। এক জায়গায় বীজ পোতে, ততক্ষণে অন্য জায়গায় ফসল কেটে শুরু হয়ে যায় ঝাড়াই মারাই। ধুলোয় মেঘে ছেয়ে গেল। সকালের মধ্যে ময়দা করে পিঠে ভাজা হলো সারা। রাজার সকালের জলযোগের জন্য ইভান নিয়ে গেল পিঠেগুলো। বা বাবা 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 বলে রাজা রাজভান্ডার থেকে ইভানকে পুরস্কার দেওয়ার হুকুম দিলেন। বাবুর্চি কেলেভূষো এতে গেল আরো রেগে। রাজার কাছে সে নতুন করে লাগাতে লাগলো। হুজুর, ইভান বলেছে সে নাকি রাতারাতি এমন এক জাহাজ বানিয়ে দিতে পারে যেটা আকাশে উড়বে। বেশ, তাকে ডেকে নিয়ে এসো। ডেকে আনা হলো সওদাগর পুত্র ইভান। তুমি নাকি আমার দাস দাসীর কাছে বড়াই করেছো, এমন একটা চমৎকার জাহাজ রাতারাতি বানিয়ে দিতে পারো যেটা আকাশে উড়বে, অথচ আমায় সে কথা জানাওনি। শোনো, কাল সকালের মধ্যেই ওরকম একটা জাহাজ তৈরি করে দিতে হবে। দুঃখে ইভানের উঁচু মাথা হেঁট হয়ে গেল। রাজার কাছ থেকে সে ফিরে গেল যেন সে আর সেই মানুষটি নয়। জাদুকরি ভাসিলিসা তাকে দেখে বললে, কিসের দুঃখ তোমার? কিসের খেদ? দুঃখ না করে বলো, রাজা কি আদেশ করেছে? 1 রাতের মধ্যে একটা উড়োজাহাজ বানিয়ে দিতে হবে। দুঃখ আর না করে কি করে বলো? ভাসিলিসা বললে, এ আবার কাজ নাকি? এ তো ছেলে খেলা। আসল কাজ পরে, ঘুমোতে যাও তো। রাত পোয়ালে বুদ্ধি খোলে, কাল সকালের মধ্যে সব ঠিক হয়ে যাবে। মাঝরাতে ভাসিলিসা প্রাসাদের রাঙা অলিন্দে এসে জোরে জোরে ডাক পাঠালো। এক মুহূর্তে চারিদিক থেকে ছুতরের দল ছুটে এলো। তারপর করাত কুড়ুল নিয়ে ফুর্তি করে কাজে লেগে গেল সবাই। সকালের মধ্যে সব তৈরি। রাজা বললে, খাসা হয়েছে, চলো আমরা একটু বেরিয়ে আসি। উঠে বসলো ওরা দুজনে, সঙ্গে নিল বাবুর্চি কেলেভূষোকেও। জাহাজ উড়ে চললো আকাশ দিয়ে। রাজার বুনো জানোয়ারগুলো যেখানে রাখা হতো তার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় কেলেভূষো উকি মেরে যেই দেখতে গেছে, অমনি ইভান তাকে এক ধাক্কা মেরে নিচে ফেলে দিল। চোখের পলকে জানোয়ারগুলো বাবুর্চিকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিল। ইভান চিৎকার করে উঠলো, যা, কেলেভূষো পড়ে গেল যে। রাজা বলল, চুলোয় যাক, কুকুরের মরণ কুত্তার মতোই। প্রাসাদে ফিরে এলো ওরা। রাজা বললে, তোমার মাথায় বুদ্ধি আছে ইভান। এবার 3 নম্বরের কাজ, একটা বুনো ঘোড়াকে বশ করতে হবে। যদি পারো আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। খুশি হয়ে সওদাগর পুত্র ইভান এবার ফিরে এলো। ভাবলো, এ আর কঠিন কি? ফের জাদুকরি ভাসিলিসার সঙ্গে ইভানের দেখা। সব কথা শুনে ভাসিলিসা বলল, বোঝনি তুমি ইভান, এবার সত্যি তোমার কাজটা সহজ নয়, কঠিন কাজ। কারণ বুনো ঘোড়াটি হচ্ছে স্বয়ং রাজা অদীক্ষিত ললাট নিজে। উড়িয়ে নিয়ে যাবে তোমায় বারন্ত গাছেদের উঁচুতে, উড়ন্ত মেঘের নিচুতে,
খোলা মাঠে ছড়াবে তোমার হাড়গোড়, এক্ষুনি দৌড়ে কামার বাড়ি যাও, বলো একটা 3 ফুট ওজনের লোহার হাতুড়ি বানিয়ে দিতে, ঘোড়ার পিঠে শক্ত হয়ে চড়ে বসেই ওটার মাথায় বাড়ি মেরে ঠান্ডা রেখো। পরদিন আস্তাবল থেকে সহিসরা বের করে নিয়ে এলো একটা বুনো ঘোড়া। ধরে রাখাই দায়, কি তার ডাক, কি তার চাঁট। সওদাগর পুত্র ইভান পিঠে চড়ে বসতেই ঘোড়াটা উড়ে গেল একেবারে বাড়ন্ত গাছেদের উঁচুতে, উড়ন্ত মেঘেদের নিচুতে, ছুটতে লাগলো বাতাসের আগে আগে। ইভান কিন্তু শক্ত হয়ে বসে ঘোড়াটার মাথায় হাতুড়ি মেরে চলল ক্রমাগত। শেষ পর্যন্ত হয়রান হয়ে ঘোড়াটা নামলো সোঁদা মাটিতে। সওদাগর পুত্র ইভান ঘোড়াটা সহিসদের কাছে ফেরত দিয়ে একটু বিশ্রাম করে প্রাসাদে ফিরে গেল। গিয়ে দেখে রাজা অদীক্ষিত ললাটের মাথায় পট্টি বাঁধা। বুনো ঘোড়াটাকে বাঘ মানিয়েছি মহারাজ, বেশ, কাল এসো, বউ পছন্দ করে নিও, আজ আমার মাথাটা ধরেছে। পরদিন সকালে জাদুকরি ভাসিলিসা সওদাগর পুত্র ইভানকে বলল, আমরা রাজার 3 মেয়ে, রাজা 3 জনকেই মাদি ঘোড়া বানিয়ে তোমায় বলবে বউ বেছে নিতে। ভালো করে নজর রেখো, দেখবে আমার লাগামের একটা মুনি প্যাট প্যাট করছে। তারপর রাজা আমায় কপত করে দেবে, বোনেরা দানা খুঁটে খুঁটে খাবে, আর থেকে থেকেই আমি ডানা ঝাপটা মারবো। 3 বারের বার আমাদের 3 কন্যে করে দেবে। 3 জনেরই এক মুখ, মাথায় একই রকম চুল। আমি ইচ্ছে করে রুমাল নাড়াবো, তাই দেখে আমায় চিনে নিও। জাদুকরি ভাসিলিসা যা বলেছিল তাই হলো। রাজা 3টে ঠিক এক রকমের মাদি ঘোড়া এনে ষাঁড় দিয়ে দাঁড় করিয়ে দিলে, যেটা খুশি বেছে নাও। সওদাগর পুত্র ইভান ভালো করে নজর করলে, দেখলো একটা লাগামের মণি প্যাট প্যাট করছে। ইভান সেই লাগামটা ধরে বলল, এটাই আমার বউ। ভালোটা ছেড়ে খারাপটাই বেছেছ, তাই হোক, এই আমার ভালো, আর একবার বাঁচো। 3টে কপত ছাড়লো রাজা, পালকে পালকে অবিকল এক ডানা ছড়িয়ে দিলে। ইভান দেখলো একটা কপত কেবল ডানা ঝাপটা মারছে। ইভান তার ডানাটা ঝাপটে ধরলো, এই আমার বউ। ঠিকঠিকে ধরতে পারলে না, পরে পস্তাবে, বরং বারবার 3 বার বেছে দেখো। রাজা 3 কন্যা এনে দাঁড় করিয়ে দিলে। 3 জনের এক মুখ, মাথায় এক রকম চুল। ইভান দেখলো একজন রুমাল নাড়াচ্ছে। অমনি ইভান গিয়ে তার হাতটা চেপে ধরলো, এই আমার বউ। আর উপায় নেই, রাজা অদীক্ষিত ললাট তাই ইভানের হাতেই জাদুকরি ভাসিলিসাকে সম্প্রদান করলো। বিয়ে হয়ে গেল ধুমধাম করে। গেল অল্প দিন নাকি অনেক দিন, সওদাগর পুত্র ইভান ঠিক করলো এবার ভাসিলিসাকে নিয়ে নিজের দেশে পালিয়ে যাবে। ঘোড়ার লাগাম পরিয়ে অন্ধকার রাতে বেরিয়ে পড়লো ওরা দুজন। পরদিন সকালে রাজা টের পেয়ে গেল, ধরে আনবার জন্য লোক ছুটলো। ভাসিলিসার স্বামীকে বলল, সোঁদা মাটিতে কান পাতো দেখি, কি শুনতে পাচ্ছ বলো। ইভান মাটিতে কান পেতে বলল, ঘোড়ার ডাক শুনতে পাচ্ছি। ভাসিলিসা অমনি স্বামীকে একটা ছোট সবজি ক্ষেত বানিয়ে দিয়ে নিজে একটা বাঁধাকপি হয়ে গেল। যারা ধরতে এসেছিল তারা রাজার কাছে ফিরে গেল শূন্য হাতে। হুজুর মহারাজ, খোলা মাঠে কিছুই দেখলাম না, শুধু একটা সবজি ক্ষেত ছাড়া, আর সেই ক্ষেতের মধ্যে একটা বাঁধাকপির মাথা। যাও, ওই বাঁধাকপিটাই কেটে নিয়ে এসো, ওই আমার মেয়েরই একটা জাদু। লোকজন আবার ছুটলো ওদের ধরতে। ইভান আবার সোঁদা মাটিতে কান পেতে শুনলো, বলল, ঘোড়ার ডাক শুনতে পাচ্ছি। ভাসিলিসা তখন নিজে একটা কুয়ো হয়ে গেল, আর ইভানকে করে দিল একটা ঝলমলে বাজ পাখি। পাখিটা কুয়ো থেকে জল খেতে লাগলো। লোকজনেরা কুয়োর পাড়ে এসে দেখে রাস্তাটা সেখানেই শেষ হয়ে গেছে, তাই ফিরে গেল আবার। হুজুর মহারাজ, খোলা মাঠে কিছুই দেখতে পেলাম না, কেবল একটা কুয়ো আর তার পাশে একটা ঝলমলে বাজ পাখি বসে জল খাচ্ছে। এবার রাজা অদীক্ষিত ললাট নিজেই বেরোলো। জাদুকরি ভাসিলিসা ইভানকে বলল, এবার দেখো তো মাটিতে কান পেতে কি শুনতে পাও। ওরে বাবা, আগের চেয়েও এ জোরালো ধূপধাপ গুড়গুড়। তার মানে এবার বাবা নিজে আসছে। কি করি, কি উপায়? আমার মাথাতেও তো আর কিছু আসছে না। জাদুকরি ভাসিলিসার কাছে ছিল 3টে জিনিস, একটা বুরুশ,
একটা চিরুনি আর একটা তোয়ালে। সেগুলোর কথা মনে পড়তেই ভাসিলিসা বলে উঠল, আছে, রাজা অদীক্ষিত ললাটের হাত থেকে বাঁচার উপায় আছে। ভাসিলিসা বুরুষটা দোলাতেই হয়ে গেল একটা বিরাট গহন বন। গাছে গাছে এত ঠেসাঠেসি যে হাত গলে না। 3 বছরেও সারা বনটা ঘুরে আসা যাবে না। অদীক্ষিত ললাট এখানে কামড়ায় সেখানে কামড়ায়, শেষ পর্যন্ত অতি কষ্টে একটু পথ বার করে নিয়ে আবার ধাওয়া শুরু করলো। রাজা তাদের প্রায় ধরে ধরে, হাত বাড়ালেই হয়। ভাসিলিসা তার চিরুনিটা দুলিয়ে দিল। অমনি পথ আটকে দাঁড়ালো এক বিরাট খাড়া পাহাড়। পায়ে হেঁটে ডিঙানো যায় না, ঘোড়ায় চড়ে পেরোনো যায় না। রাজা পাহাড়টার গায়ে সুড়ঙ্গ কাটতে শুরু করলো। কাটতে কাটতে এদিক ওদিক পর্যন্ত একটা সুড়ঙ্গ হয়ে যেতেই রাজা আবার ধাওয়া শুরু করলো। ভাসিলিসা তখন তোয়ালেটা পেছন দিক থেকে দোলাতেই অমনি একটা বিরাট সমুদ্র হয়ে গেল। ঘোড়া ছুটিয়ে তীর পর্যন্ত এসে থমকে দাঁড়ালো রাজা। রাস্তা বন্ধ, ফিরে যেতে হলো। ভাসিলিসা আর ইভান তখন প্রায় এসে গেছে। ইভান বলল, আমি আগে গিয়ে বাবা মাকে খবর দিই, তুমি ততক্ষণ একটু অপেক্ষা করো। জাদুকরি ভাসিলিসা বলল, শুধু একটা কথা মনে রেখো, এই কথাটা মনে রেখো, কিন্তু তুমি বাড়ি পৌঁছে সবাইকে চুমো দিও, কিন্তু ধর্ম মাকে নয়। ধর্ম মাকে চুমো দিলেই আমার সব কথা তুমি ভুলে যাবে। সওদাগর পুত্র ইভান বাড়ি গেল, খুশি হয়ে চুমু খেলো সবাইকে। ধর্ম মাকেও চুমু দিল, ভুলে গেল জাদুকরি ভাসিলিসার কথা। আর বেচারি ভাসিলিসা একা একা রাস্তায় অপেক্ষা করে। ইভান আর আসে না, তাই শহরে গিয়ে এক বুড়ির বাড়িতে কাজ নিল ভাসিলিসা। এদিকে সওদাগর পুত্র ইভানের বিয়ে করার ইচ্ছে হলো। একটি কোণে পছন্দ করে বিরাট ভোজের আয়োজন করতে লাগলো। জাদুকরি ভাসিলিসা তা জানতে পেরে ভিখারি সেজে সওদাগরের বাড়ি গেল ভিক্ষে করতে। সওদাগরের বউ বলল, একটু দাঁড়াও বাছা, তোমায় একটা ছোট পিঠে ভেজে দিই। বিয়ে বাড়ির বড় পিঠেটা কাটবার আমার ইচ্ছে নেই। যা দাও মা, তাই ভালো, মঙ্গল হোক তোমার। বড় পিঠেটা কিন্তু পুড়ে গেল, আর ছোট পিঠেটা ভারী সুন্দর তৈরি হলো। সওদাগরের বউ ছোট পিঠেটা ভোজের জন্য রেখে পোড়া পিঠেটা দিল ভিখারিকে। ছোট পিঠেটা টেবিলের উপর কাটতেই ফুরুত করে বেরিয়ে এলো এক জোড়া ঘুঘু পাখি। ঘুঘু তার জুড়িকে বললে, আমায় একটা চুমু দাও না। না দেব না, তাহলে তুমিও আমায় ভুলে যাবে। সওদাগর পুত্র ইভান যেমন ভুলে গেছে জাদুকরি ভাসিলিসাকে। ঘুঘুটা বারবার 3 বার বলল, চুমু দাও না। না দেব না, তবে তুমিও আমায় ভুলে যাবে। সওদাগর পুত্র ইভান যেমন ভুলে গিয়েছে জাদুকরি ভাসিলিসাকে। সব কথা মনে পড়ে গেল ইভানের। চিনতে পারলো কে ওই ভিখারি মেয়েটি। বাবা মাকে, অতিথি অভ্যাগতকে সে বললে, এই আমার বউ। তা তোমার যখন এক বউ আছে, তখন তার সঙ্গেই ঘর করো। নতুন কনেটিকে তারা দামি দামি উপহার বাড়ি পাঠিয়ে দিল। আর সওদাগর পুত্র ইভান আর জাদুকরি ভাসিলিসার সঙ্গে মনে সুখে ঘর কন্যা করতে লাগলো। ধনধান্যে ঘর ভরা, দুঃখের মুখ তারা দেখলো না।